প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাবির হোসেন। দর্শক, নির্বাচন নিয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে নির্বাচন নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন নানান রকম জরিপ আমাদের সামনে আসছে, সেটি সোশ্যাল মিডিয়া কিংবা স্বীকৃত গণমাধ্যমগুলোতে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ভোট, জরিপ ও নির্বাচন। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আছেন জনাব আবু সাঈদ খান, সম্পাদক, দৈনিক আমাদের সময়, এবং আমাদের সঙ্গে রয়েছেন জনাব গিয়াস আহমেদ, চেয়ারম্যান, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইউএসএ, বিএনপি। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চ্যানেলের রিপোর্টার জনাব রিজভী। আপনাকে স্বাগত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমে জনাব আবু সাঈদ খান আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম যে ভোট, জরিপ, নির্বাচন, আপনিও নিশ্চয়ই খেয়াল করছেন যে সম্প্রতি নানান রকম জরিপ দেখতে পাচ্ছি, সেটি পিআর পদ্ধতি নির্বাচন থেকে শুরু করে সংস্কার আগে হবে নাকি সংস্কার পরে হবে, নির্বাচন আগে হবে কিনা, কিংবা যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি যে কেউ চাইলে অনলাইনে একটা পোল খুলে ভোটাভুটি করতে পারে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কোন দল কত শতাংশ ভোট পাবে, এই ধরনের জরিপগুলো ভেসে বেড়াচ্ছে। এই জরিপগুলোর যে ফলাফল, সেটি নিয়ে আপনি কি বলতে চান? বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা কতটুকু? জরিপের ফলাফল তো সবসময় ফলে না, কেননা আমরা আমাদের দেশে যে জরিপগুলো লক্ষ্য করি, যে ফলাফল বলা হয় বাস্তবে গিয়ে উল্টাটা হয়, কিংবা জরিপগুলো কোনো না কোনো কর্নার, কোনো না কোনো দলের পক্ষ থেকে কিংবা তাদের সমর্থনের জন্যই করা হয়, এরকম একটা জনমনে ধারণা রয়েছে। অতএব জরিপের প্রতি মানুষের তেমন একটা কিন্তু নিরপেক্ষ সংস্থাগুলো যখন জরিপগুলো করে তখন সেগুলো আপনি যেমন আজকে সুজন একটা জরিপ করেছে, সেখানে তারা নানান রকম ফলাফল দিয়েছে। তারা বলেছে যে পিআর পদ্ধতির পক্ষে ৭১% মানুষ। তো এই যে ফলাফলগুলো, সেগুলোকে আপনি একবারে উড়িয়ে দিতে পারবেন কিনা? এখানে আমার কাছে মনে হয় যে পিআর পদ্ধতি সম্পর্কে ৭১% মানে বেশিরভাগ মানুষ সচেতন কিনা এটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। কেন পিআর পদ্ধতিটা কি, এই ব্যাপারটা যথেষ্ট প্রচারিত হয় নাই। হ্যাঁ, সচেতন মহলের ভিতর একটা পিআর পদ্ধতির প্রতি মানুষের এক ধরনের আগ্রহ আছে, কিন্তু সুজনের এই জরিপ কাদেরকে নিয়ে করা হয়েছে, কোন মেথড সেখানে অ্যাপ্লাই করা হয়েছে, এগুলো সম্পর্কে আমি স্পষ্ট না। তবে সুজনের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে এই জরিপের ফলাফলটা মিলে যায়, সেই কারণে মানুষের ভিতরে এক ধরনের সংশয় তৈরি হতে পারে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সুজন যে ফলাফল প্রকাশ করেছে সেটি নিয়ে আপনার সংশয় আছে? জনমনে সংশয় আছে, মানে আপনারও তো আছে। আমি সংশয় মুক্ত নই। আচ্ছা, এর বাইরেও নির্বাচন নিয়ে আমরা, যেমন হচ্ছে সংস্কারের পরে নির্বাচন চায় ৫১% মানুষ, সেটি হচ্ছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এরকম একটি সংস্থা এরকম একটি জরিপ করেছে। এগুলোকেও কি আপনি একই কাতারে ফেলতে চান কিনা? সংস্কারের পরে নির্বাচন, তো এখন প্রশ্নটা হচ্ছে যে, তো নির্বাচন, আমি যতটা সংবাদকর্মী হিসেবে দেখি, মানুষ কিন্তু নির্বাচনমুখী একটা নির্বাচন চাইছে এবং সংস্কারও চাইছে, কিন্তু সংস্কার কতটুকু কি হওয়া উচিত, মানে পুরোপুরি সংস্কার কি নির্বাচনের যেই ডেডলাইন দেওয়া হয়েছে ফেব্রুয়ারি, তার আগে সম্ভব কিনা? মোটেই না। সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা পুরোপুরি বলতে কি বোঝায় এটা ক্লিয়ার না। আর একটা হচ্ছে যে সংস্কার তো অনেকগুলো সংস্কার, মৌলিক সংস্কার সংবিধান সম্পর্কিত, এবং সেটা করতে হলে পার্লামেন্ট দরকার, কিংবা গণপরিষদ দরকার, কিংবা গণভোট দরকার। অতএব সেই সমস্ত সংস্কার করে নির্বাচনে যাবে, তো সেটা সম্ভব না। সংস্কারের ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট হতে পারে, যেটা জাতীয় সনদ বলা হচ্ছে, কিংবা জুলাই সনদ, যে নামে আমরা বলি না কেন, যে তারা যে দলই ক্ষমতায় আসুক তারা এটাকে ইমপ্লিমেন্ট করবে, এই ধরনের একটা এগ্রিমেন্ট হতে পারে। কিন্তু নির্বাচনের আগে সনদটা করে করা সম্ভব তো না। হ্যাঁ, নির্বাচনের আগে যে সনদগুলো, যে মানে সংস্কারগুলো করা, পুলিশের সংস্কার কিংবা প্রশাসনের সংস্কার, যেগুলো নিয়ে কোনো বিরোধ নেই, যেগুলো করতেই পারে, সব দলই এ ব্যাপারে একমত পোষণ করবে, সেই সব সংস্কারগুলো হতে পারে। কিন্তু মৌলিক সংস্কার, সংবিধান সম্পর্কিত সংস্কার, সেটা তো সম্ভব না। আমরা একটু জনাব রিজভী নিয়াজ আপনার কাছে আসতে চাই।
জনাব আবু সাইদ খান যেটি বলছিলেন আপনি শুনছিলেন যে আমরা যে বিষয়টি নিয়ে শুরু করেছি আলোচনা, যে নির্বাচন যখন আসছে সামনে, আলোচনা হচ্ছে তখন জরিপ নানান রকম আমরা সেটি স্বীকৃত সংস্থা যেগুলো আছে তারাও করছে, আবার ফেসবুকে অনেকে ব্যক্তিগতভাবে করছে। তো এই যে জরিপগুলো, এগুলোর যেটি আবু সাইদ খান বলছিলেন যে তিনি সংশয় প্রকাশ করছেন, আপনিও কি এই বিষয়ে সংশয় প্রকাশ করেন কি? একদম, আমি আমার অগ্রজ সাংবাদিক আবু সাইদ খান ভাইয়ের সঙ্গে একদমই একমত যে উনি খুবই পরিধানযোগ্য একটা কথা বলেছেন যে এই জরিপ কারা করেছে, কাদের মতামত নেওয়া হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা ফান্ড করতেছে। মানে আমাদের দেশে ধরেন, আমাদের দেশ না সারা পৃথিবীব্যাপী, ইউএসএতেও তো মানুষ কি অন্তর্বাস পড়বে সেটাও একটা জরিপ করে ফেলে ওরা। হ্যাঁ, তো ওই ফান্ডিং ইজ ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন আপনি কোনো একটা ওষুধ, আপনি হয়তো যে ওষুধটা পৃথিবীব্যাপী স্বীকৃত, হ্যাঁ, বা কোনো একটা ডায়েট, কিছুদিন পর দেখবেন যে ওই ডায়েটটা যে ভুল ছিল আর এক দল এসে বলতেছে। সো প্রত্যেকটা জরিপের অন্তর্নিহিত একটা উদ্দেশ্য আছে, কারা ফান্ড করতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যে দুইটা সংস্থার কথা বলেছেন, বিআইজিডি, তো আমি একজন রিপোর্টার হিসেবে আমি একটু পড়ার চেষ্টা করেছিলাম পত্রপত্রিকায়, এটা নিয়ে খুবই আগ্রহ দেখলাম। কিছুদিন আগে সানেম নামে একটি সংস্থা, তারাও একটি জরিপ করেছে। এখন এসব জরিপের খুব ঘাটতি আর কি। তো আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আবু সাইদ খানের মতো আমারও সংশয় যে এই জরিপের যে ফলাফল, এগুলো হয়তো নির্দেশিত আর কি, মানে কি রেজাল্ট আমি চাচ্ছি সেটা ঠিক করে তারপরে জরিপটা করা হয়। আচ্ছা, রিজভী, আপনি যেহেতু অর্থনীতি নিয়ে কাজ করেন বা এই রিপোর্টগুলো করেন, সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির অবস্থা মানে কোন পর্যায়ে রয়েছে? আমরা যেটি দেখেছি যে 2025 সালে রেমিটেন্স প্রবাহ অনেক বেড়েছে এবং আমাদের রিজার্ভ এখন 30 বিলিয়ন ক্রস করেছে, যেটি 20 বিলিয়নের নিচে নেমে গিয়েছিল। এটি নিয়ে আপনি কি বলতে চান, যেহেতু সামনে নির্বাচনও আছে? না, এক ধরনের আমরা সংকটময় সময়ে ছিলাম। আমি যদি বলি শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার, সেইটির যদি আপনি এইভাবে চিন্তা করেন যে কোভিড কালের পরে 2022, 23, 24 এই সময়কালে আমরা আসলেই একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্য দিয়ে গেছি এবং এইটা আরও খুব সংকটটা আরও ঘনীভূত হয়েছে বিকজ অফ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ওইটা আসলে আপনার হাতের নিয়ন্ত্রণের বাইরে। এখন আমরা তো আমদানি নির্ভর একটি দেশ, আমাদের শিল্পের কাঁচামাল বলি, খাদ্যপণ্য বলি, আমাদের এটা আমদানির উপর নির্ভর করতে হয়। এবং কোভিডের সময়ে আমাদের মানুষের যাতায়াত, যেটা আমরা রেমিটেন্স নিয়ে, যেহেতু আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি এখন রেমিটেন্স এবং রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক, তো দুটো জায়গাতেই আমাদের ভাগ্যক্রমে আমরা রেমিটেন্স ওই সময় বেশি আসে। এই এখন ধরেন $2 বিলিয়ন প্লাস রেমিটেন্স আসতেছে আমাদের অন অ্যান অ্যাভারেজ যদি আমি বলি, এবং সর্বোচ্চ রেমিটেন্স আসার রেকর্ডও হয়েছে। কোভিডকালেও একবার এরকম একটা রেকর্ড হয়েছিল। তো কোভিডের থেকে আজকে পর্যন্ত যদি আপনি বলেন, আমরা একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে ছিলাম, সেই ক্রিটিক্যাল সময় থেকে উত্তরণের পথে আমরা যাচ্ছি। এইটা আমি একজন জার্নালিস্ট, আমরা তো আবার এটাও দেখেছি যে যখন এই গত বছর আন্দোলন চলছিল তখন বিদেশে এরকম ক্যাম্পেইনও হয়েছিল যে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবে না প্রবাসীরা, সেটিও কি এর প্রভাবের কারণ ছিল? অবশ্যই নেতিবাচক একটা প্রভাব থাকতে পারে, কিন্তু আপনার মনে রাখা দরকার সে সময়ে আমাদের টাকা পাচার এটা কিন্তু খুব বেশি ছিল। সেই টাকা পাচারটা মনে হয় একটু কমেছে। তো যারা টাকা পাচার করে তারা তো ব্যাগ ভরে টাকা নিয়ে যায় না, তারা ওই হুন্ডি হাওলা এগুলো করে। ধরেন সৌদি আরব, আমাদের মিডল ইস্টের যে হাবটা, এই হাবের যে রেমিটেন্সটা বাংলাদেশে আসার কথা ছিল, সেই রেমিটেন্সটা বাংলাদেশে আসে নাই। ওই যারা টাকা পাচার, বড় পাচারকারী, তাদের প্রতিনিধিরা ওখানে বসে ওই ডলার অর পাউন্ড অর আপনার বিদেশি মুদ্রা, কুয়েত মানে দিনার, দিরহাম, এগুলো তারা কালেক্ট করে, এইখানে তাদের স্বজনের কাছে টাকা পৌঁছে যায়। সো এই প্রক্রিয়ায় ওই আমাদের বিদেশি মুদ্রাটা আসতো না। সেইটি এখন আমার মনে হয় যে টাকা পাচার একটু কমেছে, যে কারণে রেমিটেন্সটা আসছে। আবার আপনি ওই যে প্রচারণার কথা বললেন, এরকম নেতিবাচক প্রচারণা এখনও কেউ কেউ আবার করতেছে। সো এইটা বাংলাদেশের মানুষের, এটা হলো মানে এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য আর কি। আমরা তো এখন এরকম প্রচারণাও দেখছি সোশ্যাল মিডিয়া, যে ভারতে যারা আছেন প্রবাসীরা এখন তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেবেন, সেরকমও দেখতে পাচ্ছি। আমি আপনাকে ওই জায়গাটাই নিতে চাচ্ছি যে
যখন যার পছন্দ তার পক্ষে একদল প্রচারণা করে আর একদল বিপক্ষ অন্যরকম প্রচারণা করে। সো আমরা সবসময় আমরা দেশটাকে প্রায়োরিটি দেই না। না না, এখন ভারতের প্রসঙ্গ যেহেতু আসে, মানে ভারত থেকে কি আসলে আমাদের রেমিটেন্স আসে কিনা সেটি প্রশ্ন। ভারত থেকে রেমিটেন্স আপনি ফর্মাল চ্যানেলে আসে না, কিন্তু ইনফর্মাল চ্যানেলে রেমিটেন্স আসে। কিন্তু ভারতের যারা এখানে কাজ করে বরং আউটওয়ার্ড রেমিটেন্স বেশি বলতে পারেন আপনি। বাংলাদেশ থেকে আমার জানা মতে, এটা একটা গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি দ্বারা বলেছিল অ্যাবাউট $4 বিলিয়ন রেমিটেন্স চলে যায়, আউটওয়ার্ড রেমিটেন্স। বাট যেটা হিসাবে আসে না আমার মনে হয়, ধরেন আমার বাড়ি খুলনা বিভাগে, তো খুলনার যে সীমান্তবর্তী যে জেলাগুলো, এখান থেকে কিন্তু প্রচুর মানুষ দৈনিক যাতায়াত করে, মাসিক ভিত্তিতে থাকে। এইগুলো তো আপনি পকেটে আসে, হাতে আসে। সো এটা আপনি তথ্যগত দিকটা স্পষ্ট থাকে না। আপনার কাছে আবার আসবো। জনাব আবু সাইদ খান, জরিপ নিয়ে যেহেতু কথা বলছিলাম, একটি প্রশ্ন আপনার কাছে আমার, সেটি হচ্ছে আজকে যে জরিপটার কথা আমি বললাম যে সুশাসনের জন্য নাগরিক, সেখানে আমরা জনাব বদিউল আলম মজুমদারকে দেখতে পেলাম, তিনি সেখানে আছেন। এর আগে আমরা টিআইবির একটা জরিপে, টিআইবির যিনি দায়িত্বে রয়েছেন তাকেও দেখতে পেলাম। ওনারা কিন্তু এই যে সংস্কার কিংবা ঐক্যমত্য কমিশন, এই জায়গাগুলোর সঙ্গে জড়িত। তারা সেখানে জড়িত থেকে যখন আবার নিজেদের এই যে জরিপ বা নিজেদের যে সংস্থা সেখানে এসে কাজ করছেন, এটি আসলে সাংঘর্ষিক কিনা, মানুষের মনে প্রশ্ন তৈরি করে কিনা নিরপেক্ষতা নিয়ে? হ্যাঁ, এক ধরনের প্রশ্ন তো দেখাই। আপনি যখন পলিটিক্যাল দলগুলোকে ডেকে আপনি পক্ষে বিপক্ষে মতামত নিচ্ছেন, আবার আপনি নিজেই আবার একটা পক্ষ নিয়ে বলছেন যে জনগণ এটা বলছে। আমার কাছে সেটাই মনে হয় যে একটা হচ্ছে যে তাদের তো একটা নিরপেক্ষ অবস্থান থেকে তারা পার্সু করার চেষ্টা করছে, কিংবা তাদের কিছু মত থাকতে পারে, কিন্তু যখন তারা কালার্ড হয়ে যায় কিংবা এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়, তখন তারা যে দায়িত্ব পালন করছে সেখানে তো এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয়, যেটা উচিত না। বরং তাদেরকে এই ধরনের অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত, তারা সরকারের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার পরে সেই কাজ থেকে বিরত থাকাটাই সঙ্গত ছিল বলে আমি মনে করি। সরকার কিছু বলছে না বা কোথাও থেকে প্রশ্ন উঠছে না কেন সেই অর্থে? প্রশ্ন কেউ করছি না, আমরা তো অনেক ব্যাপারেই প্রশ্ন করছি না, অনেক ব্যাপারেই তো আমরা চোখ বুজে থাকি। মানে এখন ধরেন আপনারা বা আপনি সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করছি যে আগে বলা হতো যে শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকার ক্ষমতা ছিল দীর্ঘদিন, তখন প্রশ্ন করা যেত না। তো এখনো কেন আপনারা কিংবা আমরা চোখ বুজে থাকবো, প্রশ্ন করবো না কেন? আপনি প্রশ্ন করছেন, কেউ না কেউ প্রশ্ন তো করছে। ক্ষমতা কখনো প্রশ্নকে ওয়েলকাম করে না, ভেরি সিম্পল। সেক্ষেত্রে তখন যদি অনিয়ম হয়, সেটা মানে আমরা সবসময় মেনে নিতে থাকবো। আমরা কেউ চ্যালেঞ্জ হতে চাই না, আর বাংলাদেশের মানুষ তো আরও না। হ্যাঁ, সেটা আপনি যে লেভেলেই আপনি আপনার অফিস থেকে শুরু করেন, আপনার ঘর থেকে শুরু করেন, এবার আপনি রাষ্ট্র পর্যন্ত পৌঁছান। প্রশ্ন করার জন্য তো সাংবাদিকরা নিগৃহীত হয়েছে, এটা আগেও হয়েছে, এখনো সেই ধারাটা বন্ধ হয় না। এখন কি আপনারা হচ্ছেন কেন? আপনি পড়েন নাই পত্রপত্রিকায় গাজীপুরে তো আমরা সাংবাদিকের চাকরি চলে গেছে, সাংবাদিক হত্যার ঘটনাও দেখতে পেলাম গাজীপুরে। হত্যা তো আপনি একদম এক্সট্রিম লেভেলে, প্রশ্ন করার জন্য কি সাংবাদিকের চাকরি যায় নাই? তো আপনি কেন, আপনি তো অন্য কোনো পার্থক্য দেখতে পান না তাহলে সেই অর্থে? পার্থক্য অবশ্যই দেখতে পাই। আমি এখন আরো বেশি মত প্রকাশ করতে পারছি, দ্যাট ইজ ট্রু। আমার জন্য স্পেসটা আরো বড় হয়েছে, কিন্তু এখনো আমি প্রশ্ন করতে গেলে আমাকে ওয়েলকামিং অ্যাটিটিউড আমি পাই না। ওকে, ঠিকই আমারও মনে হয় তাই, যে আগে আমরা অনেক প্রশ্নই করতে পারতাম না, এক ধরনের ভীতি ছিল, যা বলতে চাইতাম বলতে পারতাম না, যা লিখতে চাইতাম লিখতে পারতাম না, এক ধরনের আতঙ্ক ছিল যে কখন কি হয়, গোয়েন্দাদের এক ধরনের ফোন আসতো কিংবা ভূমিকা ছিল। এখন সেটা নেই, কিন্তু একটা আতঙ্ক তো আছে। বিশেষ করে আতঙ্ক মানে কারা আপনাদেরকে এখন ভয় দেখাচ্ছে? যেমন মব, একটা কথা বলে যে একটা মবের ব্যাপার আছে। হ্যাঁ, মবটা সরকারও মবের নিন্দা করছে, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, যে এই মবটা অনেকে আবার সরকার সংশ্লিষ্ট অনেকে এটার যৌক্তিকতা দেওয়ারও চেষ্টা করছে এবং এটাকে প্রেসার গ্রুপ ইত্যাদি বলছে। তখন মনে হচ্ছে যে এই মবের সঙ্গে তাহলে কি প্রচ্ছন্নভাবে কোনো রাজনীতির যোগ আছে? সরকারের ভেতরে কি দুইটা পক্ষ কাজ করছে আপনি বলতে চাচ্ছেন? সরকারের ভিতরে অনেক পক্ষই কাজ করতে পারে এবং সব সরকারের ভিতরে অনেক পক্ষ কাজ করে। সরকার কখনো একরকম হয় না, সরকারের ভিতর সরকার থাকে, বিভিন্ন মত থাকে। আবার একটা লিটারেচার সাইদ ভাই, যে ক্ষোভের বহিঃপ্রকাশ। এতদিন আমি টর্চার ছিলাম, আমি নিষ্পেষিত ছিলাম, তো এখন আমি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আপনি আরেকজনকে আপনি খুন করতেছেন, আরেকজনের ঘর পোড়াই দিতেছেন, বাড়ি ভেঙে দিচ্ছেন। এইটা আবার আপনি ওই যে মানে আপনি প্রচ্ছন্দভাবে বিভিন্ন লিটারেচার দিয়ে সেটাকে সাপোর্ট করা। সো আপনি তো শুধু একজন জার্নালিস্ট হিসেবে না, রাষ্ট্রের সর্বোচ্চ মহলে যিনি আছেন,
যারা এখন উপদেষ্টা আছেন তারাই তো প্রকাশ্যে বলতেছেন যে এই মব ভায়োলেন্সের কারণে ওনারাও ওনাদের সিদ্ধান্তে স্টিক করতে পারেন না, মানে সিদ্ধান্ত নিয়ে আবার পরিবর্তন করতে হয়। আর একটা ব্যাপার হচ্ছে কি, যখন কোনো অভ্যুত্থান হয় তখন অনেক ঘটনাই ঘটতে পারে, ঘটন অঘটন অনেক কিছু হতে পারে, কিন্তু অভ্যুত্থান শেষে তো তখন তাকে তো একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে, একটা নিয়মের মধ্যে আসতে হবে। তো যখন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে তখন এই ধরনের জিনিসকে অ্যালাউ করা যায় না। কিন্তু আপনি সরকারের কথা বলছি আমরা, কিন্তু সেনাবাহিনীও মাঠে আছে। তারপরও আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেমন আমরা যেটা বলছিলাম, গাজীপুরে দিনে দুপুরে প্রকাশ্যে একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করলো, একজনের পা থেতলে দিল। এই ঘটনাগুলো আসলে মানে সবগুলো অর্গানিক কাজ করছে, আবার কোনোটাই কাজ করছে না। আমরা যে কাঙ্ক্ষিত যেখানে আমরা পৌঁছতে চেয়েছিলাম আইন শৃঙ্খলার যতটা উন্নতি ঘটা উচিত ছিল ততটা তো ঘটে নাই। এখানে এখনো পুলিশ কাজ করছে না, সেইভাবে কাজ করছে না। এখানে প্রশাসন এখনো ঢেলে সাজাতে পারেনি। তো এই সব বিষয়গুলো তো রয়ে গেছে। তারপরে হচ্ছে যে যখন সরকার কিংবা সরকারের সংশ্লিষ্ট মানে নীতি নির্ধারক পর্যায়ের লোকেরা কিংবা তাদের কাছের লোকেরা যখন এই ধরনের যুক্তি দেয়, তো তখন মনে হয় যে এর পিছনে হয়তোবা সরকারের কিংবা কোনো কোনো মহলের হাত থাকতে পারে। তখন তো আমরা আতঙ্ক মুক্ত হতে পারি না। আরেকটা হচ্ছে যখন আমরা দেখি যে এই ধরনের আতঙ্ক, যেমন ধরুন যে অনেক ক্ষেত্রে সরকার তাকিয়ে দেখে চোখ বুজে থাকে, কথা বলে না। যেমন প্রথম আলোর ওখানে যখন গরু জবাই হয়েছিল তখন তো হ্যাঁ ওইটাকে প্রথম আলোকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু যারা গরু জবাই করছে তো তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়া হয় না। তারা তো পরিচিত মুখ ছিল, তারা প্রকাশ্যে এই কাজটা করছিল। তখন কি দেখছি, কিংবা যখন এই ধরনের ঘটনার পরে যেগুলো হয় 32 নম্বর ভেঙে দেওয়া হলো, তো সেখানেও তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এটাকে প্রোটেক্ট করার কোনো তো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তখন কি করে মানুষ ভরসা পাবে? হ্যাঁ এটাকে নিন্দা করেছে, মানলাম যে অনেকে নিন্দা করেছে, না এগুলো করা ঠিক না। নিন্দা তো কয়দিন পরে, আর নিন্দা তো আমরা করব, প্রতিবাদ তো আমরা করব, কিন্তু সরকার তো তার প্রতিবাদ করার কথা না, নিন্দা করার কথা না, তাকে তো অ্যাকশনে যেতে হবে। আপনি মনে করেন কিনা যে ফেব্রুয়ারি যে ডেডলাইন দেওয়া হচ্ছে বারবার, প্রধান উপদেষ্টা আজও বলেছেন মালয়েশিয়াতে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হবে, আপনি কি মনে করেন কিনা যে এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন আমি আশাবাদী সরকার যদি সিরিয়াস হয়, সরকারের ভিতরে যদি কোনো সমস্যা না থাকে, নির্বাচন আর কবে সিরিয়াস হবে? আপনি তো আপনি যেটাই বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ কাজ করছে না, তো তারা যদি এভাবেই কাজ করে তাহলে নির্বাচনটা কিভাবে সম্ভব? একটা পুলিশকে দিয়ে এটা সম্ভব না। এখানে সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং সেনাবাহিনীকে ডিপ্লয় করতে হবে। তারা তো এখনো ভূমিকা না ওইভাবে সেনাবাহিনীর দায়িত্বে নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে সেনাবাহিনী আরো, আপনি যেটা বললেন, আরো বড় পরিসরে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সম্পৃক্ত থাকবে। এটা ছাড়া সম্ভব না, শুধুমাত্র পুলিশের উপর ভরসা করে এটা সম্ভব না। এখানে সেনাবাহিনীকে ডিপ্লয় করতে হবে এবং এটা তাছাড়া এটা আশা করা যায় না। আর এই ক্ষেত্রেও পলিটিক্যাল পার্টি অন্যান্যদেরও একটি ইতিবাচক ভূমিকা পালন করতে হবে, তাদেরকেও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে একটা ভালো নির্বাচনের জন্য। ওকে, আপনার কাছে আবার জনাব রিজভী নেওয়াজ, যেটি আপনার কাছে জানতে চাই যে অনেক রকম কথা হচ্ছিল, বিনিয়োগ নিয়ে বড় বড় সম্মেলন হয়েছে দেশে, তারপর আবার এই ধরনের আলোচনা এসেছে যে এগুলো দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, সেই অর্থে কোনো বিনিয়োগ আসেনি। আবার অনেকে বলার চেষ্টা করেন যে বিশেষ করে রাজনৈতিক দলগুলো যে নির্বাচিত সরকার আসা ছাড়া বিদেশি যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো আছে তারা বিনিয়োগের ক্ষেত্রে বুঝেছি। এইটা আমি রাজনৈতিক দল কেন, গত পরশুদিন সরকারের 365 দিন নিয়ে সিপিডির একটা প্রোগ্রাম ছিল, সেখানে বাংলাদেশ ব্যাংক গভর্নরই বলছেন, ডক্টর হাসান এস মনসুর, যে এখন যদি কেউ আশা করে যে দেশে বিনিয়োগ হবে তাহলে সেটা হলো কাল্পনিক আশা হবে। তো এটা তো রাজনৈতিক দল বা অন্য ভিন্নমতের কারো দরকার নেই। মানুষ বিনিয়োগ এখন কেন করবে? যারা দেশি বিনিয়োগকারী তারাই বিনিয়োগ করছে না। আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ, ব্যবসায়ীরা তো প্রতিনিয়ত অভিযোগ করছেন। এটা অভিযোগের ইস্যু না, এটা আপনি নিজেও কি আপনি একটা দোকান দিবেন এখন এই মুহূর্তে? দিবেন না, আপনি ওয়েট করবেন যে আচ্ছা দেখি কি হয়, ইলেকশনটা হয় কিনা। ইলেকশনটা যদি হয় তারা আসে ক্ষমতায়, তো আপনি একজন একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি একটা পানের দোকানও খুলতে আপনি কিন্তু চাইবেন না এখন। তা একজন ব্যক্তি কিভাবে আশা করেন যে আমি একজন ব্যবসায়ীর কথা বলতেছি, সেটা দেশি ব্যবসায়ী, যে সে 50 কোটি 100 কোটি টাকা বিনিয়োগ করবে, যেখানে এখনও আপনার আমদানি অবারিত না, আপনার ক্যাপিটাল মেশিনারি, আমরা মূলধনী যন্ত্রপাতি যেটা বলি, বা শিল্পের কাঁচামাল, এই জিনিসগুলোই আশাটা এখনও অবারিত না। সেইখানে আপনি একজন ব্যবসায়ী বিনিয়োগকারী, উনি দীর্ঘমেয়াদী প্ল্যানিং কিভাবে করবেন? সো অবশ্যই ওয়েট করবে। আর দেশের বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ না করে, বিদেশি বিনিয়োগকারী তো আপনি আশা করা একটা বাতুলতা। কারণ বাংলাদেশে যখন কেউ বিনিয়োগ করতে আসবে,
যদি চামড়া সেক্টরে কেউ বিনিয়োগ করতে আসে তাহলে দেখবে যে এখানে চামড়া সেক্টরে বড় প্লেয়ার কারা, তারা অ্যাপেক্সের সঙ্গে যোগাযোগ করবে। যদি পাট খাতে বিনিয়োগ করতে আসে দেখবে যে আকিজ ভালো করতেছে, আকিজের সঙ্গে যোগাযোগ করবে। যদি কমোডিটিজে আসে তখন প্রাণের সঙ্গে যোগাযোগ করবে। তো তারাও তো অ্যাম্বাসেডর আপনার। হ্যাঁ, বিদেশি বিনিয়োগ তো চ্যারিটি করতে আসবে না। আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি। জনাব আবু সাইদ খান, আপনারা সাংবাদিকরা কিংবা সাধারণ মানুষও নানান সময় অভিযোগ বা বলার চেষ্টা করে যে বাংলাদেশের দলগুলোর মধ্যে অভ্যন্তরেই গণতন্ত্র নেই। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে তার দলের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা। আপনি কি মনে করেন কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি আসলে সম্ভব বা সেটি হবে? সেটা প্রয়োজন, এবং এটা কেউ ফিল করেছেন, আমি তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যিনি ফিল করছেন। আসলে দরকার দলের ভিতর গণতন্ত্র চর্চার দরকার, নিয়মকানুন দরকার। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তো এটা করতে পারেনি, এবং যারা হয় কি দল ক্ষমতায় যায়, একটা ইলেকশন করে, তারপরে আর দল থাকে না, সব সরকার হয়ে যায়। এবং এইটাই সমস্যা। আমরা শেখ হাসিনার শাসন আমলে যেটা দেখেছি যে দলের কোনো ভূমিকা ছিল না, দলের কোনো ছেদ ছিল না, এবং সরকার যা বলেছে দল সেটা অনুসরণ করেছে। এবং দলীয় কর্মীরা সরকার দল, হ্যাঁ সরকার দল, এবং দলীয় কর্মীরা প্রধানমন্ত্রী কি বলবেন, শেখ হাসিনা কি বলবেন সেই নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কমিটি কাজ করে নাই, কোনো ফাংশন কাজ করে নাই, কোনো অপিনিয়ন দেওয়া হয়নি। একটা দলের পদ্ধতিটা কি, যে দলটা হচ্ছে যে মানে অবরোহী পদ্ধতিতে নিচ থেকে মতামতগুলোকে কেন্দ্রে যাবে, আবার সেখান থেকে না মানে অবরোহী পদ্ধতির নিচে নেমে আসবে, আবার আরোহী পদ্ধতিতে উপরে উঠবে। এটা হলো একটা প্রসেস দলের ভিতরে এই মতামতগুলোকে করা। কিন্তু এই মতামত তো সেইভাবে হয় না, গ্রহণ করা হয় না। সেখানে উপর থেকে, এখানে প্রসেস একটাই, সেটা হলো অবরোহী পদ্ধতি, উপর থেকে চাপিয়ে দেওয়া হয় এবং নিচে সেটাকে অনুসরণ করতে হয়। তো এটা তো একটা গণতন্ত্র চর্চার জায়গা না। গণতন্ত্র চর্চা মানে দলের ভিতর গণতন্ত্র। অতএব আমরা দেশের গণতন্ত্র নিয়ে যতটা চিৎকার করি, দলের ভিতর গণতন্ত্র নিয়ে তো আমাদের কোনো নেই, আমাদের কোনো চেষ্টাও নাই। তো এই জায়গাটা নিশ্চিত করা দরকার এবং দলগুলোকে ঢেলে সাজানো দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন হয় নাই, কিন্তু হতে হবে। তো আমরা তো সামনে এগোতে চাই, আমরা তো আর এখানে দাঁড়ায় থাকতে চাই না। অতএব যখন কোনো দলের নেতা ফিল করেন তো আমরা তাকে ধন্যবাদ জানাই, এবং তারা এগিয়ে যাবেন, সব দলকে এগিয়ে যেতে হবে সেটি আমরা মনে করি। আপনি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে মানে ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। আপনি কি মনে করেন কিনা যে আগামী নির্বাচন যখন আরও ঘনিয়ে আসবে তখন ধর্মের ইস্যুটা কি আসলে বড় কোনো ইস্যু হয়ে দাঁড়াবে কিনা? হ্যাঁ, ধর্মের নামে তো এটা তো একেবারে শুরু থেকেই সমস্ত 54 সালে থেকে আরম্ভ করে যদি আমরা নির্বাচন দেখি, 1954 সালে ফতোয়া দেওয়া হয়েছিল যে যারা আওয়ামী লীগ অর্থাৎ যুক্তফ্রন্টে ভোট দেবে তাদের বিবি তালাক হয়ে যাবে, এইটা হয়েছিল। তো এই সময় 70-এর নির্বাচনেও আমরা তো এটা দেখেছি যে এটা হিন্দুস্তান হয়ে যাবে, তো এখানে কেউ টুপি পড়তে পারবে না, তো কেউ নামাজ পড়তে পারবে না, এই ধরনের প্রচার তো আমরা 70-এ দেখেছি। পরবর্তীতে আমরা দেখেছি ধর্মও এখানে রাজনীতিতে হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে, এখনও হচ্ছে। এখনও কিন্তু ধর্মের দোহাই দিয়ে এটা করা, অনেক কথাই বলা হয় যে এটা না মানলে তো মানে আমাদেরকে ভোট না দিলে ইসলাম থাকবে না। তো এইটা তো ধর্মের এই ধরনের ব্যাপার তো বলা হচ্ছে। এবং ইসলামের কিছু লোক তো কোনো দল তারা তো এজেন্সি নিয়ে বসেছে, মনে হচ্ছে যে তারাই বুঝি ধর্মের মানে এজেন্ট, এর বাইরে কেউ ধর্ম পালন করে বলে তারা মনে করে না। তো এইগুলো তো ধর্মের ব্যবহারটা রাজনীতিতে বন্ধ হওয়া উচিত। এবং রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে বিভিন্ন সময় স্লোগান উঠেছে যে রাজনীতি এবং ধর্ম এটার ব্যবহারটা তো যেন একাকার না হয়ে যায়। এবং এটি ধর্মনিরপেক্ষতা যেটা আমাদের সংবিধানে রয়েছে তার মানেই তাই, যে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, মসজিদে মন্দিরে গির্জায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। ধর্ম এবং রাজনীতি একসঙ্গে মিলানো যাবে না। এখন তো ধর্মনিরপেক্ষতাও বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। বাদ দেওয়া মানে হচ্ছে যে আবার ধর্মের ব্যাপারটাকে বাড়িয়ে দেওয়া, যে এখন ধর্মই হবে রাজনীতির হাতিয়ার। তো এটা তো হওয়া উচিত না। ধর্ম যার যারটা তার কাছে থাকা উচিত, এবং রাষ্ট্রসভার এই স্লোগানের প্রতি সবার আস্থা থাকা দরকার। জনাব রিজভী নেওয়াজ, আপনার কাছে একটু ভিন্ন একটি প্রসঙ্গে আমি জানতে চাই। এখন যিনি পরিবেশ উপদেষ্টা রয়েছেন অ্যারিজোনা, তিনি পরিবেশ নিয়ে আন্দোলন করেছেন, দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করেন, তিনি এখন দায়িত্বে আছেন। আপনি নিশ্চয়ই জানেন যে দেশব্যাপী খুবই আলোচিত একটি বিষয় সাদা পাথর উধাও হয়ে গেছে, সেখানে মরুভূমি হয়ে গেছে। এখন এটি আসলে মানে ব্যাখ্যা করা যায় কিনা? এটা আমি এতটা শকড, মানে এরকম একটা জায়গা সিম্পলি শকিং। আপনি মানে বেলা যে পরিবেশ আন্দোলন
আমরা এই বেলার আন্দোলন দেখে দেখে বড় হয়েছি। হ্যাঁ, সেই বেলার যে মানে প্রাণভোমরা সৈয়দ রিজওয়ানা হাসান, উনি এখন পরিবেশ উপদেষ্টা। আর আপনি বলে দিবেন যে আমি যখন আইনজীবী ছিলাম, অ্যাক্টিভিস্ট ছিলাম, সে সময় আমি আটকাতে পারছি এই ভোলাগঞ্জের সাদা পাথর উত্তোলন, এখন আমি পারলাম না, সবাই লুটপাটের জন্য এক হয়ে গেল। এই ধরনের একটা বক্তব্য একজন দেশের নাগরিক হিসাবে এটা আমি একেবারেই, আমি এক কথায় বলবো শখ। মানে 2 মাস ধরে চলছে, কোটি কোটি টাকা, শত কোটি টাকার, মানে কেউ দেখলো না। এখন সবাই শেষ হওয়ার পরে, দেখছে, সবাই দেখছে। শেষ হওয়ার পরে পরিবেশ উপদেষ্টার আমি মিনিমাম 3 থেকে 4টা অ্যাসাইনমেন্ট কভার করেছি যেখানে উনি বলতেছেন এই কথা। কিন্তু আপনি মানে এই কথা বলাই কি আপনার দায়িত্ব? তাহলে আপনি মানে আমি খুবই দুঃখের সঙ্গে বলতেছি যে আপনি একটা দায়িত্বশীল জায়গায় থেকে আপনি বলছেন যে আমি পারতেছি না, আপনি তাহলে থাকছেন কেন? মানে আমি এই দেশের একজন নাগরিক হিসেবে এটা আমার প্রশ্ন। আপনি যদি না পারেন তা আপনি কেন আছেন? এটা অগ্রহণযোগ্য। আমি বলবো যে আমি অ্যাক্টিভিস্ট যখন ছিলাম লয়ার হিসেবে, তখন আমি এটা আটকাতে মানে পেরেছি, আর আজকে আমি এই উপদেষ্টা চেয়ারে বসে আটকাতে পারতেছি। তো মানুষ তাকে অ্যাক্টিভিস্ট হিসেবেই দেখতে চাইবে, যেখানে আপনি থেকে পারেন তো সেখানে আপনি থাকেন। আপনি তাহলে ওই আগের জায়গায় যান, কারণ ওইটা আমার দেশের সম্পদ। একটা মানে একটা ফ্যান্টাস্টিক একটা জায়গা, মানুষ বেড়াতে যেত, এবং এটা তো নেচার আর ইমব্যালেন্স তো নেচার সহ্য করবে না, কোনো না কোনোভাবে কিন্তু প্রতিশোধ নিবে নেচার। হ্যাঁ, আপনি অচিরেই দেখবেন ওইটা মানে এটা আনপেইড থাকবে না। ইউ মাস্ট পে ফর দিস, বাংলাদেশ মাস্ট পে ফর দিস। এই যে একটা ভোলাগঞ্জের মতো একটা মানে প্রকৃতির লীলাভূমি, এটাকে আপনি মরুভূমি বানাই ফেলছেন। এবং মানে প্রশাসন এখন গিয়ে দেখলাম, আমি আমি অনলাইন। আবার মজার ব্যাপার হচ্ছে এই বিষয়টি নিয়ে বিভিন্ন দলের পক্ষ থেকে আন্দোলনও করা হয়েছে যে পাথর উত্তোলন করতে যাতে সুযোগ দেওয়া হয়। এটা তো একটা ওপেন সিক্রেট, এবং মাননীয় উপদেষ্টা বিভিন্ন পাবলিক প্রোগ্রামে দুঃখ করে বলতেছেন। তো সরকারের প্রশাসন এখন যত তৎপর, এই তৎপরতা কেন 3 মাস বা 6 মাস আগে হলো না? এইটা তো এখন আপনাকে জবাবদিহি, আমাদের এই জবাবদিহির কালচার তো আমাদের নাই। থাকলে নিশ্চয়ই এটা মানুষ জবাবটা অবশ্যই পেতে, আমার পাওয়ার রাইট আছে। যে আপনি বলতেছেন আমি পারতেছি না, তা আপনার প্রশাসন আছে, আপনার। ওকে, আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের অতিথিরা তাদের মতামত তুলে ধরেছেন, আপনারা শুনেছেন জরিপ, নির্বাচন এবং সামগ্রিক বিষয় নিয়ে। দর্শক, আমাদের আজকের আলোচনায় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।